আমাদের রাত্রিকালীন ক্লাসে অর্থাৎ কনস্টেবল থেকে এটিএসআই এবং এটিএসআই থেকে টিএসআই আসন্ন পরীক্ষা উপলক্ষে আমরা কিছু সাজেশন নিয়েছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। গতকালকেও আমরা কিছু আলোচনা করেছিলাম। তো গতকালকে আমরা সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম প্যানেল কোডের 106 ধারা। 106 ধারার বক্তব্যটা কি ছিল যে নিজের দেহ রক্ষার্থে নিরপরাধ ব্যক্তির মৃত্যু আইনে গ্রহণযোগ্য কিনা। অর্থাৎ প্যানেল কোডের 106 ধারার বক্তব্যটা হলো যে নিজের জীবন বাঁচাতে সেক্ষেত্রে যদি আক্রমণকারীকে প্রতিহত করতে গিয়ে বা আক্রমণকারীকে মারতে গিয়ে যদি নিরপরাধ কোনো ব্যক্তির মৃত্যু হয়, সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির কোনো অপরাধ হবে না, প্যানাল কোডের 106 ধারায় বলা আছে। কিন্তু এখানে আমার দোষগুলো আসলে কার আমি জানি না, দোষটা হয়তো আমারই হতে পারে। আমার দোষ ছাড়া তো হবে না, কারণ আমি যেহেতু এটা ধরে দিচ্ছি দোষটা আমারই। আমরা অনেক গাইডে দেখি যে সম্পত্তি রক্ষায় নিরপরাধ ব্যক্তির মৃত্যু এটা কিন্তু গ্রহণযোগ্য না। মনে করতে হবে, যেমন আমরা জানি দেহ রক্ষার প্রয়োজনে, কিন্তু ধর্ষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো নারী যদি ধর্ষককে আঘাত করে, সেই আঘাতটা যদি ধর্ষককে না লেগে অন্য কোনো ব্যক্তির গায়ে লাগে, সেক্ষেত্রেও কিন্তু সে যদি মারা যায়, সেক্ষেত্রেও কিন্তু নারীটা কোনো রেহাই পাবে না। কারণ ধর্ষক আপনার পাশাপাশি, আপনি তাকে আঘাত করতে গিয়ে আরেকজনকে আঘাত করলেন, এটা তো হতে পারে না। সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সম্পত্তির কাছে তো আপনি নিজেই যেতে পারতেন। তাহলে কখন পারে একজন ব্যক্তি নিজেকে রক্ষার্থে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলেও তার আইনে অপরাধ হবে না? পেনাল কোডের 106 ধারায় বলা আছে যে নিজের দেহ অর্থাৎ এমন কোনো আক্রমণ বা আঘাত, সেটি যদি প্রতিহত করা না হয়, মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে, বা গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে। কিন্তু অনেক গাইডে দেখা যায় যে সম্পত্তি রক্ষার ক্ষেত্রেও তৃতীয় ব্যক্তির মৃত্যু আইনে গ্রহণযোগ্য, অর্থাৎ নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনি অপরাধ হবে না, এরকম অনেক গাইডে লেখা আছে। কি আছে নাকি এরকম? জি স্যার, অনেকে গাইড আছে, অনেকে বলো মূলত এখানে তো স্যার নিজের নিজের জীবন রক্ষার্থে শুধু। এখন এখন আমি কথাটা বলি, আইনের বাইরে আমরা কেউ না। বইয়ের মধ্যে যেটা লেখা আছে আমরা তো সেটাই আলোচনা করব, কিন্তু আমার এই কথাটি শোনার মতো মানুষ নাই। আমি কাকে সংশোধন করব? আমি যদি ভালোই আলোচনা করি তাহলে তো আমার অনেক ছাত্র হবে, ওই ছাত্র তো পাই না। বই, এবারে যতগুলো পরীক্ষা হয়েছে, আজকের পরীক্ষারও 60% প্রশ্ন আসছে আমার গাইড থেকে সরাসরি, আমার গাইডে যা তাই আসছে। তাই বলে কি আমার গাইড বেশি বিক্রি হবে? আমি যখন রাজারবাগ পুলিশ লাইনে যাই, পুলিশ লাইনে যাওয়ার পর শপিং মলে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে বই কিনতেছে, বক্তব্য সুন্দর আমার শুনে, যখন কথা বলি, কথা স্যার আসলে এটাই ঠিক, কিন্তু যার সময় বই আরেকজনের একটা নিয়ে যায়, তার মানে কি আমার বইয়ের প্রতি তো আস্থা নাই। আমার কথার উপরও তো আস্থা হবে না, কিন্তু আমার কথার উপর আস্থা আপনাকে আনতে হবে কোথায়? মূল বই দেখলে। তো মূল বই সম্পর্কে তাদের ধারণাও নেই, কাজে কাজে জানাও নেই। অর্থাৎ এই নিরপরাধ ব্যক্তি বা তৃতীয় ব্যক্তির মৃত্যু আইনে যে অপরাধ নয়, এটা বলা হয়েছে শুধুমাত্র প্যানাল কোডের 106 ধারায়। তো কিসের ক্ষেত্রে? দেহ রক্ষার প্রয়োজনে। কোন দেহ? গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে বা মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে। কিন্তু দেখা যায় কেউ ধর্ষণের অভিপ্রায়ে, অস্বাভাবিক কামনা, চরিতার্থ বা সম্পত্তি দস্যুতা সংগঠন করে সবকিছু দিয়ে রাখছে। আসলে এরা জানেই না, তাই এই কাজ। এখন আমি কি ওদেরকে সংশোধন করাতে পারবো? কি সোহেল? না। আমি জীবনে সংশোধন করাতে পারবো না, কারণ পুলিশ তো এগুলো হলো, এই লোকগুলোই আমাদের ডিপার্টমেন্টের বদনাম করে, বদনাম করে এই জন্য আইন জানে না, আইনটা পড়ার চেষ্টাও করে না, এই কারণে। কারণ নিরপরাধ ব্যক্তির মৃত্যু, যেমন অনেকেই প্রশ্ন আসছিল যে স্যার, মাইরা কি মানে মায়ের খেয়ে কি মানে মরিয়া কি মারতে হবে, মানে কথাটা এরকম ছিল দেহ রক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে। তবে হ্যাঁ, কারণ একটা লোক আপনাকে পিস্তল তাক করলো আর আপনি ঠাস করে গুলি করে দিবেন, তাহলে তো হলো না। কারণ কি কথা বলা আছে? হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে বোঝে না। যাই হোক, আমরা আজকে আলোচনা করব 107 ধারা। 107 ধারা কি বলা আছে? প্ররোচনা কাকে বলে, প্ররোচনা বা সহায়তা কাকে বলে, এই তো নাকি? জি স্যার। প্যানাল কোডের 107 ধারা। যাই হোক, প্যানাল কোডের এখানে প্ররোচনা কাকে বলে, যেমন একটা প্রশ্ন আসছে যে ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে হত্যা করিবার উদ্দেশ্যে গ কে প্ররোচিত করে, কিন্তু গ খ কে হত্যা করতে অস্বীকার করে। কত ধারা এটা উত্তর?
115 ধারা। 115 দ্বারা স্যার। 115 ধারা, 108 না কিন্তু। যদি কখনো সংজ্ঞা আসে প্ররোচনা, তাহলে 107। আর যদি সংজ্ঞা আসে প্ররোচনা দাতা, তাহলে কত হবে? 108। 108। প্ররোচনা দাতা একটা ব্যক্তি, অর্থাৎ কোন কোন কাজগুলো করলে প্ররোচনা দাতা হিসেবে গণ্য হবে, সেখানে বিভিন্ন উদাহরণ দেয়া আছে। তার মানে এই নয় যে 108 ধারায় কোনো শাস্তির কথা বলা হয়েছে। যেমন প্ররোচনা কাকে বলে বা সহায়তা কাকে বলে, এটির উদাহরণ যেমন পেনাল কোডের 107 ধারা। প্ররোচনা দাতা বা উস্কানি দাতা বা শয়তান বেড়া গুন্ডা, কোন কাজ শয়তান, মানে বাংলা কথা কইলাম গ্রামের মতো, তাকে 108 বলে। হ্যাঁ, তো এই হলো বিষয়। কিন্তু প্রশ্ন হলো, ক নামক ব্যক্তি খকে হত্যা করা, ক নামক ব্যক্তি খকে হত্যা করার জন্য প্ররোচিত করে। ক, ক্ষয়ের প্রয়োজনায় কি হলো, ক নামক ব্যক্তি খকে হত্যা করার জন্য গকে প্ররোচিত করে। কয়ের প্রয়োজনায় প্ররোচিত হয়ে গ খকে হত্যা করে। কয়ের অপরাধ কি? কয়ের অপরাধ হবে তখন 109/302। মানে কথাগুলো এরকম। যাক, আমরা এটা এভাবে না দেখি, আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটাই আমরা একটু দেখে নিই। আমরা চলে আসি 119 ধারা। যদি কখনো প্রশ্ন আসে যে আপনি একজন এটিএসআই, 4 জন পুলিশ নিয়ে আপনার ফাঁড়ি এলাকায় আপনি টহল ডিউটি করতেছেন। হঠাৎ করে জানতে পারলেন আপনার ফাঁড়ি এলাকার কোনো একটি স্থানে কয়েকজন যুবক ডাকাতি করবে মর্মে সলা পরামর্শ করতেছে বা ষড়যন্ত্র করতেছে। আপনি কোনো ব্যবস্থা নেন নাই। না নেওয়ার ফলে ওই ছেলেগুলো ডাকাতি করে পার্শ্ববর্তী এক বাড়িতে ঢুকে বা পার্শ্ববর্তী এক বাড়িতে ঢুকে সকলের হাত পা বেঁধে মালামালগুলো নিয়ে চলে গেছে। ডাকাতির কথা বলছে কিন্তু লোক 4 জন, কোনো সমস্যা নেই। আমাদের তো সেটা প্রয়োজন নেই, ডাকাতি দস্যুতা আমাদের হলো আমার কি অপরাধ। তো প্যানাল কোডের 119 ধারায় বলা আছে যে আমলযোগ্য অপরাধ নিবারণ করাই যাতে দায়িত্ব, সেরকম ব্যক্তি যদি কোনো আমলযোগ্য অপরাধ সংঘটনের মতলবের সংবাদ জানতে পেরেও যদি ব্যবস্থা গ্রহণ না করেন, সেক্ষেত্রে যদি অপরাধটি সংঘটিত হয় শাস্তি হবে, না হলেও শাস্তি হবে। অর্থাৎ 119 ধারা। প্যানাল কোডের 119 ধারার বক্তব্যটা হলো যে আমলযোগ্য অপরাধ নিবারণ করাই যাদের দায়িত্ব। তাহলে আমলযোগ্য অপরাধ নিবারণ করার দায়িত্ব কার? একমাত্র পুলিশ, যদি বুঝছি কোনো স্যার। অপরাধ সংঘটিত। এখন কথাটা হলো 119 ধারাতে এই প্রশ্নটা কিভাবে আসে যে আপনি ফাঁড়ির টিএসআই, আপনি সঙ্গীয় ফোর্স সহকারে রাত্রিকালীন টহল ডিউটি করতেছেন। বেতার মাধ্যমে জানতে পারলেন আপনার পার্শ্ববর্তী একটা এলাকাতে ডাকাতি হচ্ছে, কিন্তু আপনি সেখানে যান নাই। না যাওয়ার কারণে ডাকাত দল ডাকাতি করে মালামাল নিয়ে চলে গেছে। তাহলে মনে করতে হবে এটা কি? 119 প্রশ্ন। না, এটি আপনার দায়িত্ব অবহেলা। পুলিশ আইনের 7 ধারায় আপনার শাস্তির বিধান আছে। আর যদি এরকম হয় যে ডাকাত দল ডাকাতি করার জন্য সলা পরামর্শ করতেছে, অর্থাৎ সলা পরামর্শ পরামর্শের কথা যদি আসে, ফন্দি ফিকির বা মতলব আসছে, এরকম কথা যদি আসে, তাহলে 119। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? স্যার বুঝতে পারি স্যার। দেখো, আমি কাকে বুঝাবো, যদি প্রশ্ন আসে একটি আইনি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত, কখন একটি আইনি সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত, একটি স্যার বৈধ একটু কথা বললো না স্যার 119 ধারা নিয়ে। হ্যাঁ, বলো। স্যার এই যে চৌকিদার যে গ্রামে করে অনেক সময় তো চৌকিদাররা এটা জানে, তাহলে এটা কি 119 স্যার আসবে? না, সেটা একশো যদি সাতাত্তর 177। চৌকিদার যাই না, যদি তোমাকে কোনো ব্যবস্থা গ্রহণ না, মিথ্যা তথ্য দেয় জানা এদিক গেছে, তাহলে 177। আমি আসতেছি সেখানে, সেটা আসবো পরে। মানে ঠিক একশো আছে। 119-এর ঘটনাটা হলো তোমার, বুঝতে পারছো? তো যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম যে একটা আইনি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয়, বৈধ জনতা কখন অবৈধ জনতায় পরিণত হয়, বেআইনি সমাবেশ বলতে কি বুঝেন, বা যে জনতাটি বৈধ ছিল সেটা কখন অবৈধ হতে পারে, তাহলে মনে করতে হবে এটা কত ধারার প্রশ্ন? এর উপরে 140 স্যার। 141 ধারার প্রশ্ন প্যানাল কোডে। কি উত্তর দাও একশো না কেন? 141 স্যার। হ্যাঁ, উত্তর দিবা। 141 ধারার প্রশ্ন। তো দেখো, আমি যদি এখন তোমাদেরকে জোর করেও বলি যে একটি আইনি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয়, 141 ধারার প্রশ্ন। যারা
যারা বিভিন্ন গাইড লেখছে কিংবা যারা বিভিন্ন ভাবে ক্লাস নেয় তারা কখনোই আমার এই কথাটা বিশ্বাস করবে না, এবং আমি ছাত্রদেরকেও বোঝাতে পারবো না এটা 141 ধারার প্রশ্ন। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ একটি আইনি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয় এটা কেউই মনে করবে না 141 ধারা। সবাই পুলিশ আইন পিআরবি দিয়ে ভর্তি করে রাখবে, কিন্তু মূলত এই প্রশ্নের উত্তরটাই হলো প্যানার কোডের 141। আমার কথা কি বুঝতে পারছো সোহেল? জি স্যার। জি আচ্ছা, স্যার। বুঝতে পারছি। তাহলে যদি আসে যে একটি আইনি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয়, তখন আমরা দেখবো যে প্যানাল কোডের 141 ধারায় উল্লেখ করা আছে একটি আইনি সমাবেশ তখনই বেআইনি সমাবেশে পরিণত হয় যখন আইনি সমাবেশের সদস্যগণ নিম্নবর্ণিত কাজ করে, অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি নিম্নবর্ণিত কাজ করেন। এই 5টা উদাহরণ আমরা এখানে দিয়ে দেবো। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, এই জিনিসটা যেটা আমরা বুঝ- বুঝি। হ্যাঁ হ্যাঁ। স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপরে আমরা চলে আসি দাঙ্গা কাকে বলে। দাঙ্গা কাকে বলে? দাঙ্গার ধারা কত? 146 ধারা স্যার, প্রেরণ করে। বলি স্যার। কে মোবারক, তুমি তো দেরি করে দিবা তাই না? আচ্ছা, না স্যার 100, স্যার জানি স্যার, ওই যে আগে বললে তো এখানে স্যার বলি না স্যার। না বলতে হবে তো, এগুলো সমস্যা কি? দাঙ্গা হলো 146। দাঙ্গে কাকে বলে? অর্থাৎ দাঙ্গা হতে গেলে প্রথম কি হতে হবে? বেআইনি বেআইনি সমাবেশ। সমাবেশ হতে হবে, অর্থাৎ 5 বা ততোধিক এই বেআইনি সমাবেশের সদস্যগণ যদি হিংস্রতা অগ্রতা ধারণ করে অগ্রতা প্রকাশ করে। তাহলে এই বেআইনি সমাবেশটা তখন আর বেআইনি সমাবেশ থাকে না, এটা দাঙ্গায় পরিণত হয়। দাঙ্গা কত? 146, তাই না? জি স্যার। স্যার কলহ মারামারি কত? 149 স্যার। 149 স্যার। 49। কলহ মারামারি কাকে বলে? যদি কখনো প্রশ্ন আসে যে এক ব্যক্তি আর এক 149 ব্যক্তিকে প্রকাশ্য স্থানে মারধর করলে এটি কি বলা হয়? কলহ বা নাকি না? উভয় কলহ মারামারি, কিন্তু উভয়কে মারতে হবে। একজন মার খেলো আর একজন মার দিল, এটা কিন্তু কলহ মারামারির মধ্যে পড়ে না। তার কলহ মারামারি কত? 159 ধারা স্যার। 159। 159 দ্বারা প্যানেল কোডে। আচ্ছা, আমরা এতক্ষণ আগে আলোচনা করলাম 119 ধারা, ভালো করে আগে বোঝো, যদি প্রশ্ন আসে এখানে ভালো নাম্বার পাবা। আমরা 119 ধারার বক্তব্য কি বুঝলাম? তুমি একজন সরকারি কর্মচারী, তুমি তুমি জানতে পেরেছো, আর সরকারি কর্মচারী বলতে তুমি পুলিশের লোক। তুমি জানলা যে তোমার এলাকার কোনো একটা বাড়িতে, সামেদুল সাউন্ড বন্ধ করো, তোমার এলাকার কোনো একটা বাড়িতে ডাকাতি হবে মর্মে কিছু ডাকাত, মানে কিছু লোক শলা পরামর্শ করতেছে, অর্থাৎ ডাকাতি হয় নাই, করার জন্য পরিকল্পনা করতেছে। তো আইন অনুযায়ী কিন্তু তোমার দায়িত্ব ছিল এরকম সংবাদ জানার পরে সেখানে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, তুমি নেও নাই, না নিয়ে তুমি বসেছিলা। তো ডাকাত দল কি করলো? ডাকাতি করে মালামাল নিয়ে চলে গেছে। তাহলে এখন তোমার অপরাধ কি? তো প্যানাল কোডের, অর্থাৎ তোমার অপরাধটা কি হলো? তুমি তো যদি ব্যবস্থা নিতে তাহলে ডাকাত ডাকাতি করতে পারতো না, পালাই চলে যেত বা ধরতে পারতা। এটা হলো 119 ধারার প্রশ্ন। অর্থাৎ ডাকাতি করে নাই, ডাকাতি করার জন্য পরামর্শ করতেছিল, তুমি ব্যবস্থা না নেওয়ায় তারা পালাই গেছে বা ডাকাতি করে ফেলাইছে। 119। ডাকাতি হচ্ছে, আগে শুনলাম ডাকাতি হয় নাই, পরিকল্পনা করতেছে, এখন শুনলাম ডাকাতি হচ্ছে, তুমি ব্যবস্থা নেও নাই, ডাকাত দল মালামাল নিয়ে চলে গেছে। এটি কিন্তু পেনাল কোডের বিষয় না, এটা তোমার কর্তব্য অবহেলা, পুলিশ আইনের 7 ধারা। বিষয়টা কি বুঝতে পারছো? আচ্ছা, 177 ধারার বক্তব্যটা হলো তুমি একজন সরকারি কর্মচারী পুলিশ, তুমি একজন পুলিশ সদস্য, তুমি গেছো তোমার এলাকাতে ডিউটি করতে, টহল ডিউটি করতে। তো হঠাৎ করে তোমার চৌকিদারের সাথে দেখা, তার মানে একজন সরকারি কর্মচারীর সাথে দেখা। তুমি একজন সরকারি কর্মচারী, যে তোমাকে সংবাদটি দিয়েছে সেটাও একজন সরকারি কর্মচারী। সেই সরকারি কর্মচারীকে তুমি জিজ্ঞাসা করলা যে এই একদল খারাপ মানুষ কি এদিকে গেছে? তখন ওই সরকারি কর্মচারী তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য বললো যে না, এদিকে যায় নাই, এই দিকে গেছে।
অর্থাৎ যাতে অপরাধটা সংগঠিত হয়। তো তুমি অন্যদিকে চলে গেলা, ডাকাত দল কি করলো, ডাকাতি করে মালামাল গুলো নিয়ে চলে গেল, বা খারাপ লোকেরা একটা অপরাধ করে চলে গেল। তাহলে যে তোমাকে ভুল তথ্যটা দিল, অসত্য মিথ্যা তথ্য, তার অপরাধের কথা বলা হয়েছে 177 ধারা। তার মানে তুমি সরকারি একজন লোক, অর্থাৎ তুমি একজন পুলিশ সদস্য, তুমি টহল ডিউটি করার সময় একজনকে জিজ্ঞাসা করেছো, সে চৌকিদার, নাদের আলী চৌকিদারকে তুমি জিজ্ঞাসা করলা যে নাদের আলী, শুনলাম 5-7 জন লোক এদিকে চলে গেছে। নাদের আলী চিন্তা করলো যে না, এটাই তো সুযোগ পুলিশকে ঠকানোর। কারণ ওই যে চোরদের সাথে বা দস্যুদের সাথে নাদের আলীর পরিচয় আছে। সে কি বলে, স্যার এদিকে জানে তো উল্টো পাশে গেছে, মানে তোমাকে মিথ্যা এবং অসত্য তথ্য সরবরাহ করলো। ফলে কি হলো, অপরাধটা ঘটে গেল। তাহলে এক্ষেত্রে এই নাদের আলী চৌকিদারের অপরাধ কি 177 ধারা। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপরে আমরা চলে আসি 187 ধারা। সেখানে কি বলা আছে? 187 ধারাটা কি? ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে খকে গ্রেপ্তার করতে গেছেন। খ যখন পলানোর চেষ্টা করেছেন তখন ক গয়ের নিকট সাহায্য চেয়েছেন, কিন্তু গ পুলিশকে সাহায্য না করায় খ পালিয়ে গেছে। অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করিবার উদ্দেশ্যে পুলিশ যদি জনগণের নিকট সাহায্য চায়, সেই জনগণ যদি পুলিশকে সাহায্য না করেন, তাহলে সেই জনগণের অপরাধ হবে কোন ধারায়? 87 ধারা স্যার। 187 ধারায়। ক নামক পুলিশ অফিসার বা ক নামক ব্যক্তি প্রকৃতির ডাকে রাত্রিবেলা ঘর থেকে বাইরে বেরোলে একটা মৃতদেহ তার উঠানের মধ্যে দেখতে পান। সে পুলিশি ঝামেলা এড়াতে এই মৃতদেহটা কচুরি পানার নিচে লুকিয়ে রাখেন, যাতে পুলিশ খুঁজে না পায়। তার অপরাধটা কোন ধারায়? স্যার পেনাল কোড 201 দুশো ধারা এক স্যার। দ্বারা স্যার। 201 ধারা। স্যার হ্যাঁ, একটু কথা বলি স্যার। এই বলো বলো। এই যে প্রশ্নটা করলেন স্যার, এরকম হ্যাঁ, যদি প্রশ্ন আসে, উদাহরণ দিয়ে প্রশ্ন আসে, তাহলে কোন কি আমাদের পূর্ণ ওই ধারার পূর্ণাঙ্গ ব্যাখ্যা হওয়ার দরকার আছে না? তোমাকে প্রথমে আলোচনা। লিখতে হবে, তোমাকে এরকম প্রশ্নের প্রথমে লিখতে হবে, প্যানাল কোডের 201 ধারায় উল্লেখ করা আছে কোন ব্যক্তিকে শাস্তি থেকে বাঁচাইবার উদ্দেশ্যে কোন সাক্ষ্য প্রমাণ বিলোপ সাধন বা লুকিয়ে রাখা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো শাস্তির দায় থেকে রক্ষা করিবার উদ্দেশ্যে কোন সাক্ষ্য প্রমাণ নষ্ট করে ফেলেন, বিলোপ সাধন করেন, তাহলে সে ব্যক্তি এই ধারায় শাস্তি 201 ধারায় অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্নে ক নামক ব্যক্তি একটি মৃতদেহ তার বাড়িতে পেয়ে কচুরিপানার নিচে লুকিয়ে রাখায় সে পেনাল কোডের 201 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। বিষয়টা বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে বুঝতে পারছো? পারছি স্যার। শোনো, পরীক্ষা এসে গেল, কাল পরীক্ষা, মানে পরশুদিন পরীক্ষা, কি করবা না করবা একমাত্র আল্লাহ আল্লাহ জানেন। চেষ্টা করো, আর একেবারে প্রশ্নের সাথে উত্তর না মিলা পর্যন্ত লিখবা না। 5 মিনিট দেরি হোক, তুমি দেখবা তোমার সময় হয়ে গেছে, কিন্তু তুমি তাড়াহুড়া করে লেখলা, পরে ভুল করে ফেলবা। প্রশ্ন বুঝতে হবে উইথ বুক, তুমি দেখলে দেখ সমস্যা কোথায়, তুমি ভালো করে দেখো নাকি। জি স্যার। আচ্ছা, চুরি কাকে বলে? চুরির, ও আরেকটা প্রশ্ন বলি, যদি এরকম কখনো প্রশ্ন আসে যে 25 বছর বয়স্কা একজন নারী 16 বছর বয়স্ক একটা শিশুকে তার সাথে যৌন কাজ করতে বাধ্য করে, এক্ষেত্রে কার কি অপরাধ? অনেকে জানে না, এটা উল্টাপাল্টা ধারা দিয়ে দেয়। এটি নারীটির অপরাধ হবে পেনাল কোডের 352 ধারায়। এটা অপরাধজনক বল প্রয়োগের ধারা, একটু জেনে রাখো। অর্থাৎ মেয়ের বয়স 25 বছর, সে একটা জোর করে একটা ছেলেকে বললো তুমি আমার সাথে শারীরিক কিছু করো,
এই অপরাধটা, এটা অনেক এএসআই দের প্রশ্নে আসে। তো তোমাদের প্রশ্নের ধরন দুই একটা ব্যতিক্রমে জেনে যাও, যদি কখনো আসে তো মনে রাখবা, খোঁজ করলে পেয়ে যাবা। বুঝতে পারছো? আচ্ছা, চুরি কাকে বলে, বা চুরি বলতে কি বোঝেন, সংজ্ঞা লিখুন চুরি। চুরি কাকে বলে? আর 300 কত, চুরি কত? 378 স্যার। 300। 378 ধারা। দস্যুতা কত? 390 ধারা 390 স্যার। স্যার। 390। আচ্ছা, ডাকাতি? 391 স্যার। আচ্ছা, ক নামক ব্যক্তি, ক নামক ব্যক্তি চুরি করে বাধাপ্রাপ্ত হলে আঘাত করে চলে আসবে মর্মে হাতে কয়েকটি ছোরা নিয়ে ক্ষয়ের বাড়িতে প্রবেশ করেন এবং ক্ষয়ের বাড়ির মালামাল নিয়ে পালিয়ে যায়। তার অপরাধ কত দাঁড়ায়? 382 স্যার। 382 স্যার। 382। ক নামক ব্যক্তি ক্ষয়ের পকেট মারার জন্য তার পকেটে হাত ঢোকান, কিন্তু টাকা না থাকায় হাতটি বের করে না, কত দাঁড়ায়? স্যার 379, 511। 379 511 স্যার। 511। আচ্ছা, খুন সহ ডাকাতি কত ধারা? 396 স্যার। 396। অর্থাৎ যদি এরকম হয় যে 5 জন লোক মিলে অমুকের বাড়ি ডাকাতি করে যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হয়, একজনকে খুন করেছে নাকি, কত ধারায় অপরাধ? 300 কত? 396 স্যার। আহ ক নামক ব্যক্তি, ভালো করে বোঝো যদি এগুলো আসে আর কি। ক নামক ব্যক্তি রাত্রিকালে ক্ষয়ের বাড়িতে চুরি করতে প্রবেশ করেছে। খ জেগে ওঠায় ক খকে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল নিতে থাকে। হঠাৎ করে পুলিশের গাড়ি যাওয়ার শব্দ শুনে ক মালামাল ফেলে পালিয়ে যায়। তার অপরাধ কোন ধারায়? একটা চোর একটা বাড়িতে চুরি করতে গেছে তো চুরি করতে যাওয়ার পর হঠাৎ করে গৃহকর্তা যখন জেগে উঠছে, তখন চোর গৃহকর্তাকে ছুরির ভয় দেখাচ্ছে, কোনো কথা বলবে না, এই বলে মালামাল গুলো নিচ্ছে। হঠাৎ করে পুলিশের গাড়ি আসার শব্দ শুনে সে মালামাল ফেলে পালিয়ে যায়। তার অপরাধ কোন ধারায়? 393 ধারায়, দস্যুতা সংগঠনের চেষ্টা। জি বিষয়টাকে স্যার। বুঝতে পারছো? জি স্যার। ক নামক চোর চাউল চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হওয়ায় একজনকে আঘাত করে চাউল ফেলে দিয়ে পালিয়ে যায়। তার অপরাধ কত দাঁড়ায়? স্যার 393। 394। আঘাত করছে অলরেডি, ও এগুলো জি বুঝতে স্যার। হবে। যাও, ক নামক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময়, ক নামক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা স্বর্ণের আংটি দেখতে পায়। সে এই স্বর্ণের আংটিটা নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করে দেয়। তার অপরাধ কত ধারায়? 403 ধারা স্যার। এটাকে কি বলা হয় জান্নাতুল, এই ধরনের অপরাধকে? অসাধুভাবে সম্পত্তি তছরূপ। এই ধরনের অপরাধটাকে কি বলা হয় জান্নাতুল? নাই, এটা হলো তশরূপ অসাধুভাবে, বা আত্মসাৎ। তসরূপ অসাধুভাবে সম্পত্তি তসরূপ। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। অসাধুভাবে সম্পত্তি তসরূপ। তসরূপ। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, মোটামুটি আমরা বুঝলাম। ক নামক ব্যক্তি, যদি কখনো প্রশ্ন আসে যে আহ ক নামক ব্যক্তি লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করাকালে একজন পুলিশ অফিসার দেখতে পান, পুলিশ অফিসারের করণীয় কি? কি করবেন পুলিশ অফিসার? অস্ত্র আইনের স্যার 12 ধারা বিনামূল্যে গ্রেপ্তার করে স্যার। 12 বিনা করে গ্রেপ্তার করে স্যার। জনসাধারণ কি একজন ব্যক্তিকে অস্ত্র আইনের অপরাধে বিনা পণায় গ্রেপ্তার করতে পারেন, কত ধারায়? অস্ত্র স্যার আইন 12 কত ধারা স্যার। করে? শোনো, অনেক লোকের গাইডে আবার এখানে অনুসারীটা দেওয়া আছে,
এটা তোমরা দেখবা না। যেখানে অস্ত্র আইনের সরাসরি কথা বলা হয়েছে সেখানে অন্য কোনো ধারা আসার সুযোগ নাই, বুঝতে পারছো? আবার যদি এরকম আসে, আপনি একজন এটিএসআই, রাত্রিকালীন টহল ডিউটি করার সময় লাইসেন্সবিহীন অস্ত্র সহ একজনকে দেখতে পেলেন, আপনার করণীয় কি? তখন কোন ধারা হবে? স্যার এটা তো স্যার অস্ট্রেলিয়া 12 মতো গ্রেপ্তার করা আরে যেতে না পারে। রে বাপুরে, এই তো মুশকিল। এখানে 13 ধারা। 13 ধারা, 12 ধারার মধ্যে অবশ্যই সন্দেহজনক হতে হবে, লাইসেন্স থাক আর না থাক নাই। আর 13 ধারার মধ্যে অবশ্যই লাইসেন্স বিহীন হতে হবে, বুঝতে পারছো? জি বুঝতে তেরো পারছি স্যার। ধারার মধ্যে কোনো সন্দেহ থাকবে না, 13 ধারার সন্দেহের কথাটি নাই। 13 ধারা হলো অবৈধ অস্ত্র সম্পূর্ণ। অবৈধ অস্ত্র, তাহলে লাইসেন্স বিহীন অস্ত্র যদি কেউ বহন করতে থাকে তাহলে তুমি অস্ত্র মুক্ত করতে পারবা। তাকে অস্ত্র মুক্ত করে অস্ত্রটা তোমার হেফাজতে নিবে, এবং ওই লোকটাকে তোমার গ্রেপ্তারটা কিন্তু 12 ধারায় গ্রেপ্তার হবে, কিন্তু লোকটার অস্ত্রটা আটক করবে 13 ধারার উত্তর আর কি। তোমার বুঝা গেছে? জি স্যার। তাহলে ওই লোকটা কি হবে, অস্ত্র মুক্ত করবা, এবং তার বেআইনি অস্ত্র রাখার দায়ে 19 ক অনুযায়ী তার বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য তুমি থানায় আবেদন করবে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ লাইসেন্সবিহীন অস্ত্র সহকারে যদি কাউকে ধৃত করা হয়, পুলিশের করণীয় কি? এরকম প্রশ্ন আছে। পুলিশ জব্দ করবে, হেফাজতে নেবেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রোধের জন্য থানায় আবেদন করবেন। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আহ, নির্বাচন চলাকালীন সময়ে আগ্নেয়াস্ত্র নিয়ে, লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে ঘোরাফেরা করা নিষেধ থাকা সত্ত্বেও কি নির্বাচন অর্থাৎ ভোটের সময় কোনো ব্যক্তি লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে পারবে না, এরকম নির্দেশ দেওয়া সত্ত্বেও নামক ব্যক্তি তার লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে ভোট কেন্দ্রের মধ্যে প্রবেশ করেন, এক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা করতে পারবেন? স্যার অস্ত্র আইনে 17 কথাটা উল্লেখ করা আছে, ওই লাইসেন্সটা অস্ত্র কারি আইনে লেভেলের উপর ওই লাইসেন্সের আবেদন বাতিলের জন্য। আরে না ঘোড়া ডিম, তোমাকে প্রথম কাজ করতে হবে, ওই ব্যক্তিকে তুমি অস্ত্র মুক্ত করতে পারবা। প্রথম কাজ হবে, 17 কথায় বলা আছে, ওই ব্যক্তিটাকে তুমি অস্ত্র মুক্ত করে অস্ত্র তোমার হেফাজতে নিবা, এবং এই ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করবে, আর কিছু না। বিষয়টাকে বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ কোনো ব্যক্তি যদি লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে নির্বাচনকালীন সময় নিষেধাজ্ঞা সত্ত্বেও সে যদি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, পুলিশ দেখতে পেলে তার পুলিশের কাজ হবে অস্ত্র মুক্ত করা, এবং তার অস্ত্রটা হেফাজতে নিয়ে তার অস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য আদালতে আবেদন করা। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। পুলিশ কখন মাদকদ্রব্যের দোকান বন্ধ ঘোষণা করতে পারেন, কখন পারেন, কে পারেন? স্যার স্যার মাদকদ্রব্য মাদকদ্রব্য আইনের নিয়ন্ত্রণ আইনে 19-এর 1 পুলিশের ধারা 31 অনুযায়ী ধারায় উল্লেখ করা, স্যার। মেট্রোপলিটন এলাকায় পুলিশ আরে কমিশনার। নাজমুল, একটু কথা কম করে বলো, যাকে জিজ্ঞেস করবো সেটা উত্তর দাও, পণ্ডিত হইও না। অর্থাৎ 19 ধারার মধ্যে বলা আছে, মেট্রোপলিটন এলাকার জন্য মহানগর পুলিশ কমিশনার জনস্বার্থে মাদকদ্রব্য বিক্রয়ের দোকান বা পানশালা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে হবে, অনধিক 30 দিনের জন্য বন্ধ ঘোষণা করতে পারে, এই তো নাকি 19 জি ধারার স্যার। মধ্যে আছে, তাই না? জি স্যার। আচ্ছা। আহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী কোন কোন পদের কর্মকর্তা একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, এটা কত ধারায়? স্যার এটা হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 23 ধারার মতো পুলিশের সাব ইন্সপেক্টর, কোস্টগার্ডের ল্যান্স যাক, নায়ক। তোমরা 23 ধারা বলছো, এটাই মনে রাখবা যে 23 ধারায়, ঠিক আছে? এখানে আবার 21 ধারায় যায় না, 21-এর বিষয়টা হলো তল্লাশির বিষয়, ওখানে কে কে বলা নাই। তল্লাশি চেকপোস্ট। কালে যদি পাওয়া, আর এখানে ক্ষমতা দেওয়া হয়েছে অনেকজন কর্মকর্তাকে। কোন কোন কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? 23 ধারায়। আমার কথা কি বুঝতে পারছো? কি জি রাজলক্ষ্মী, স্যার। শোনা যায় আমার কথা?
কে রাজলক্ষ্মী, শোনা যায় না? যায় স্যার। তাকে ভাত খাইতেছো নাকি তুমি? হ্যাঁ, আমার তো মনে হয় যে তুমি খাওয়া দাওয়া করতেছো, এই জন্য এই অবস্থা। আমার কথা বোঝা গেছে? আচ্ছা। এরপরে 24 ধারা, ডোপ টেস্ট কাকে বলে? 24-এর 4, ডোপ টেস্ট কাকে বলে? মোবারক, তোমার তো পরীক্ষার্থী নাই, বুঝলাম, মুশকিল। রাসেল, বলতে পারবা ডোপ টেস্ট কাকে বলে? স্যার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 24-এর 4 ধারা মোতাবেক যদি কখনো কোনো ব্যক্তিকে সন্দেহজনক হয় যে উক্ত ব্যক্তি মাদকাসক্ত কিনা, এই মাদকাসক্ত পরীক্ষা করার জন্য বা নির্ণয় অর্থাৎ করার জন্য যে টেস্ট করা 24-এর হয় 4-এ তাকে ডোপ বলা টেস্ট আছে বলে। যে একজন ব্যক্তি মাদকাসক্ত কিনা, অর্থাৎ তাহার দেহে মাদকের কোনো অস্তিত্ব আছে, সে মাদক সেবন করে কিনা, এইটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে আয়োজনটা করা হয় সেটি হলো ডোপ টেস্ট নাকি? জি স্যার। স্যার, আচ্ছা, আরেকটা জিনিস তোমরা এখানে দেখতে পারো, 26-এর 3, তোমাদের প্রয়োজন আমি বলি, যদি কখনো আসে, কারণ প্রশ্নের তো স্টেশন নাই, এটা জেনে রাখবা যে 26-এর 3 হলো সরকারি গাড়িতে মাদক বহন করা কালে যদি উম, পাওয়া যায়, অর্থাৎ কোনো সরকারি গাড়িতে মাদক বহন করা কালে যদি পুলিশ কর্তৃক আটক হয়, তাহলে পুলিশ কি ব্যবস্থা নেবেন? তো বলা আছে যে পুলিশ সরকারি গাড়িটাও জব্দ করবেন, মাদকও জব্দ করবেন। আর সরকারি গাড়ির ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ তিনি কি করবেন, মামলা রেকর্ডের পূর্বে এই সরকারি গাড়িটা যে ব্যবহারকারী ব্যক্তি আছেন, যে কর্মকর্তা ব্যবহার করবেন, তার জিম্মায় গাড়িটা দিতে পারবেন। অর্থাৎ জি কথাটা স্যার। হলো যে ব্যবহারকারী কর্মকর্তার অনুপস্থিতিতে, তাই এটা মনে রাখতে হবে 26-এর 3 ধারা। অর্থাৎ ভালো ভালো মনে করে রাখো যে এগুলো যদি পড়ে দেখবো, তোমাদের তো মনে নাও থাকতে পারে তখন, এই জন্য দেখবা যে কিছু কিছু বিষয় আছে। 26-এর 3-এর বক্তব্যটা হলো যে তুমি মানে একজন পুলিশ অফিসার এই মাদকের সাথে সরকারি গাড়ি আটক করছে ব্যবহারকারী কর্মকর্তার অনুপস্থিতিতে। তা বলছে আটক করলে কি হবে? ঠিক আছে, জব্দ করতে হবে, সিজ করো। সিজ করে গাড়ি থানায় আনলে কি করতে হবে? বলছে মামলা রেকর্ডের আগে যে ব্যবহার করতো তার জিম্মায় দেওয়া যাবে, যেহেতু সরকারি। তবে এটাই এজাহারে উল্লেখ থাকতে হবে। আচ্ছা, আচ্ছা, এরপরে আর একটা জিনিস তোমরা খেয়াল রাখো, তোমাদের তো বই দেখে পরীক্ষা যদি এরকম আসে যে ক নামক ব্যক্তি মাদকদ্রব্য মামলার একজন আসামি, কিন্তু অনেক অর্থ সম্পদের মালিক, ধারণা করা হচ্ছে যে সে মাদক বিক্রি করে এত টাকার মালিক হয়েছে। তো এরকম সংবাদ জানতে পারলে পুলিশ কি ব্যবস্থা নেবেন বা মামলার আয়ু কি ব্যবস্থা নেবেন? তাহলে মনে করবো 33 ধারার প্রশ্ন, অর্থাৎ ব্যাংক হিসাব জব্দ করতে পারবেন, অর্থাৎ তার ব্যাংক হিসাব জব্দ করার জন্য, আদালত ফ্রিজিং করার জন্য, বন্ধ করার জন্য আদালতের কাছে আবেদন করতে পারবে। আর 34 ধারার বক্তব্যটা হলো যে মাদকের ব্যবসা করে সে অনেক বিল্ডিং টিল্ডিং, অনেক কোম্পানির মালিক হয়েছে। তো মামলা তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত তিনি বন্ধ করার জন্য, অর্থাৎ বিক্রি করতে পারবে না, হস্তান্তর করতে পারবে না, কিন্তু কাউকে বন্ধকও দিতে পারবে না। তো এটা একটা নলেজে রাখো। আমরা চলে যাই 36-এর 4। তো 36-এর 4 বক্তব্যটা হলো যে ডোপ টেস্টে শনাক্তকৃত ব্যক্তির করণীয় কি, শাস্তির কথা বলা আছে। 5-এ কি বলা আছে? 5-এ বলা আছে যে যদি কোনো ব্যক্তি মাতাল অবস্থায় বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালনা করেন, এক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, বা কোনো ব্যক্তি যদি মাতাল অবস্থায় রাস্তায় চলাফেরা করেন, যেমন একটা প্রশ্ন আসছিল যে চা শ্রমিক অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় ঘোরাফেরা করলেন, সেটা কত ধারায়? 36-এর কত? 36-এর পাঁচ 5 ধারা স্যার। 5 ধারায়। 1 বছর সাজা স্যার। যা, তুমি নাই লেখলা। আর যদি প্রশ্ন আসে যে ক নামক সরকারি কর্মচারী তার কর্মকর্তার অবর্তমানে
তার কর্মকর্তার অবর্তমানে অর্থাৎ কর্মকর্তা ছাড়াই তার গাড়ি নিয়ে যাওয়ার সময় মাদকদ্রব্য সহ পুলিশ কর্তৃক ধৃত হয়, এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? তো 36 যে কথাটি বলেছে যে তাকে তো আটক করা হয়েছে, তো এর সাথে তার বিরুদ্ধে মাদকদ্রব্যের পরিমাণ অনুযায়ী নিয়মিত মামলা রুজু হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? বুঝতে পারছি স্যার। ইন্সপেক্টর জেনারেল কখন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটে ক্ষমতা প্রয়োগ করতে পারেন? এটা কত ধারায়? স্যার পিএলপি 35-এর খ, পুলিশ আইনের 5 ধারা। 5। তো ইন্সপেক্টর জেনারেল কি কোনো আসামিকে সাজা দিতে পারেন? পারেন নাকি? রেডি কইতে পারেন। সাজা দেওয়ার ক্ষমতা নেই। ওখানে বলা আছে অপরাধ দমন এবং অপরাধের অন্বেষণ, অপরাধীদেরকে খুঁজে বের করতে পারবেন, পারার জন্য এটা করতে হবে সরকারের অনুমোদন সাপেক্ষে, এটা জেনে রাখতে হবে। লঘুদণ্ড এবং গুরুদণ্ড বলতে কি বলছেন? পুলিশ আইনের আলোকে উল্লেখ করুন। তাহলে আমরা কতদূর পর্যন্ত লিখবো? আমরা লিখবো যে পুলিশ আইনের 7 ধারায় উল্লেখ করা আছে কোন কোন বিষয়গুলো লঘুদণ্ড, কোন কোন বিষয়গুলো গুরুদণ্ড, এই তো নাকি? জি স্যার। তো আমরা কি প্রথম থেকে শুরু করব, পার্থক্য লিখবো? তত লিখবো না নাকি? না না স্যার স্যার, লিখবেন। আচ্ছা, যদি যদি চাই কখনো প্রশ্ন আসে গুরুদণ্ড এবং লঘুদণ্ডের মধ্যে পার্থক্য কি, তাহলে কি আমরা এতগুলো লিখবো না ওই 7 ধারার মধ্যেই লিখবো? স্যার ওই 7 যেটু ধারা। আছে লঘুদণ্ড গুরুদণ্ড 2 সাইডে দিয়ে লিখে দেবো। আবার অনেকের বইয়ে দেখো অনেক কিছু লেখা দেয়, কিন্তু অনেকের গাইডে আছে 40,000। হ্যাঁ, আচ্ছা। কর্মক পুলিশ সদস্য কর্তৃপক্ষকে না জানিয়ে বাড়ি চলে যান, তো কত ধারা অপরাধ করছে? 7 ধারা 9 অপরাধ ধারা করে। 9 ধারা প্রসাদ। 9 ধারা পুলিশের নয় 9 ধারা। ধারা। অর্থাৎ যদি কখনো প্রশ্ন আসে কোনো পুলিশ সদস্যদের চাকরি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, তাহলে কতদিন পূর্বে জানাতে হবে? 2 মাসের মধ্যে স্যার। স্যার 2 2 মাস মাস। পূর্বে জানাতে হবে। 2 মাস পূর্বে জানাতে হবে। কি লিখবো? যে পুলিশ আইনের 9 ধারায় উল্লেখ করা আছে কোনো পুলিশ সদস্য চাকরি থেকে নিজেকে প্রত্যাহার করতে চাইলে 2 মাস পূর্বে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে, এতো নাকি? জি স্যার। কনামক পুলিশ সদস্য সাময়িক বরখাস্তকালীন সময়ে রাজারবাগ পুলিশ স্ট্যান্ডের বাইরে একটা মুদির দোকান খুললেন, এটা কত ধারায় অপরাধ? 10 ধারা স্যার। পুলিশ আইনে 10 ধারা স্যার। 10 ধারা স্যার। তো তোমরা কি এগুলো জানো না? কি ঘোড়ার ডিম মেমো লাগাই দিছো? কি পড়ছো তাহলে? স্যার জানি স্যার। পড়ালেখা মনোযোগ না হলে হবে না। ওই তোমাদের আসলে তোমাদের পরীক্ষাটা উইদাউট বুকেই নেওয়া উচিত ছিল, তাহলে পাস পড়তা। এখানে ফাও ফাও পড়তেছে তো, মানে ওই বই দেখে লিখবো, বেশি পড়ার দরকার নেই। বিষয়টা হলো একজন পুলিশ সদস্য যদি কর্তৃপক্ষের অর্থাৎ ইন্সপেক্টর জেনারেলের বিনা অনুমতিতে নিজ চাকরি ব্যতীত অন্য কোনো কর্মে নিজেকে নিয়োজিত করেন, তাহলে কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করবেন? পুলিশ আইনে কত? 10 ধারা স্যার। 10 ধারা। 10 ধারা স্যার। 10 ধারা বিধান লঙ্ঘন 7 করছে। ধারা স্যার। আচ্ছা, অতিরিক্ত পুলিশ বলতে কি বোঝেন? কি কাকে বোঝায়, কাকে বলে? স্যার পুলিশ আইনে 13 ধারা স্যার। কি বলতে অতিরিক্ত পুলিশ বলতে কি বোঝায়? তোমরা এগুলো পড়ো নাই কি? ভালো জাফর এগুলো পড়ো নাই এগুলা? করছি স্যার। পুলিশের জানতো 13 স্যার, ধারা অনুযায়ী জানতো স্যার পড়ায়। পড়ো নাই জাফর ইকবাল? করছি স্যার। বলো দেখি। শেষ। পুলিশের যাই, নাজমুল বলো। স্যার পুলিশ পুলিশ আইনের 13 ধারা উল্লেখ করা আছে কোন স্থানে যদি কোনো ব্যক্তির আবেদন করবে কোন স্থানে শান্তি চুরি করে রক্ষার্থে
প্রয়োজন প্রয়োজন বোধ করলে কোনো ব্যক্তির ম্যাজিস্ট্রেট। আবেদন ক্রমে কোনো স্থানের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে যে পুলিশ নিয়োগ করা হয়, এটাই নাকি? জি স্যার। আচ্ছা, বিশেষ পুলিশের ধারা কত? 17 ধারা পুলিশ আইনে স্যার। 17। কলকারখানায় অতিরিক্ত পুলিশ নিয়োগ, এটা ধারা কত? 14 14 স্যার। ধারা স্যার। পুলিশের দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন। পুলিশ আইনে 23 ধারা স্যার। এই ধারা। তোমরা তো এগুলো বলতে পারবে না, কারণ তোমরা মুখস্থ করো নাই তো। এগুলো বাজে জিনিস, তোমাদের মুখস্থ করা উচিত ছিল। তাহলে পুলিশ আইনের 23 ধারা গড। যদি কখনো প্রশ্ন আসে একজন এএসআই দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন, তাহলে কোথাও পিআরবি প্রবি- 207 এর কথা স্যার। হ্যাঁ পিআরবি প্রভিশন 207 এর কথা। সাথে স্যার বুঝলাম না কি বললাম, সাতের ক। আচ্ছা, যদি প্রশ্ন আসে যে বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি, কত ধারা? পুলিশ আইনের পুলিশের 25 ধারা। কথা, কি বলা আছে সেখানে? কি বলা আছে? পুলিশ আইনে 25 ধারায় বেয়ারিশ বা দাবিদারহীন সম্পত্তি পাইলে পুলিশ জব্দ তালিকা বলে হেফাজতে নেবে এবং প্রতিবেদনের মাধ্যমে নিকটতম ম্যাজিস্ট্রেটকে অবহিত করবে। আচ্ছা, এরপরে যদি প্রশ্ন আসে যে বেওয়ারিশ দাবিদারবিহীন বা মালিকবিহীন সম্পত্তি নিষ্পত্তির বিধিবিধান কি, তাহলে কত ধারা? তাহলে 26, 26, 27 স্যার। 27 দুইটা আসবে স্যার, 26, 27 দুইটা আসবে। 27। আহ শোভাযাত্রা মিটিং মিছিল নিয়ন্ত্রণে পুলিশের অফিসারের ক্ষমতা কত ধারা? স্যার পুলিশ 30 ধারা আইনে স্যার। পুলিশ 30 আইনে ধারা, 30-এ 1, 2, 3 চলে আসবে স্যার। 2, 3 4। কি করবেন পুলিশ? কোন রাস্তায় যাবে, কোন দিক যাবে নিয়ন্ত্রণ করবে এবং জীবনে লাইসেন্সের পারবা না, বাধ্য করবে। এখানে প্রথমে বলা আছে যে পুলিশ সুপার কি করতে পারেন? শোভাযাত্রা মিটিং মিছিল নিয়ন্ত্রণে বা সহকারী পুলিশ লাইসেন্স প্রদান করতে পারেন। ভালো কথা। যাই হোক, এগুলো মুখস্থ না থাকলে কোনো কারণে তোমার খাতাটা বইটা যদি রেখে দেয়, তুমি করবা কি? তখন তোমার কান্দা ছাড়া উপায় নেই তো। এই জিনিসগুলো তো একটু মুখস্থ করতে হয়, মুখস্থ করলে সমস্যা কোথায়? এরপরে চলে আসি যে পুলিশ আইনের পুলিশ আইন অনুযায়ী কোন ধরনের অপরাধে একজন ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, কত ধারা? পুলিশ পুলিশ আইনে আইনের 34, 34, পুলিশ আইনের 34-এর ক। কম। আর যদি প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি পাবনা শহরের এই জায়গায় সে কি করলো, রাস্তার মধ্যে গরু জবাই করলো, ক ধারা অপরাধ করলো? 34 1 ধারা স্যার। 34। 34-এর এক। ক নামক ব্যক্তি সিনেমা হলের টিকিট অতিরিক্ত মূল্যে বিক্রয় করার সময় পুলিশ দেখতে পারেন, পুলিশ কি ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে? স্যার বিনা পরে গ্রেপ্তার করবে স্যার। 34 যখন গ্রেপ্তার করে স্যার। 34 সাব ইন্সপেক্টর সাথে পদোন্নতি পুলিশ অফিসার স্যার। আচ্ছা, good. আজকের প্রশ্ন আসে পুলিশ আইনের বিধান অনুযায়ী সিনেমা হলের টিকিট বা চিত্ত বিনোদনের টিকিট অতিরিক্ত মূল্যে বিক্রয় করতে দেখলে কোন পদের কর্মকর্তা তাকে গ্রেপ্তার করতে পারবেন? সাব সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর সাথে বা সার্জেন্ট পদোন্নতি পদে নিম্ন এমন কোন পুলিশ অফিসার পারবে স্যার। আচ্ছা, জেনারেল ডায়েরি কাকে বলে, কত ধারা? পুলিশ পুলিশ আইনে আইনের পুলিশ আইনের 44, 44, 44, 77। 77। জেনারেল ডায়েরি কাকে বলে বলো তো দেখি? জেনারেল ডায়েরি কাকে বলে? স্যার পুলিশ হ্যাঁ, আইনে 44 ধারা পিআরবি 377 বিধি প্রদান করে দেখা যায় জেনারেল ডায়েরি বলতে বোঝায় প্রত্যেক
থানা বা ফাঁড়ির পুলিশের দৈনন্দিন কার্যক্রম সরকার কর্তৃক আহ, সরবরাহিত 200 পৃষ্ঠা যুক্ত যে ডায়েরিতে লিপিত করা হয় তাকে জেনারেল বলা হয়। মানে বক্তব্যটা হলো পুলিশ আইনের 44 পিআরবি 377 বিধি অনুযায়ী জেনারেল বলতে বোঝায় থানা অথবা ফাঁড়ির পুলিশের দৈনন্দিন কার্যক্রম। আচ্ছা, ভালো কথা। জেনারেল ডায়েরি কখন খুলতে হয়, কখন বন্ধ করতে হয়? প্রত্যেক সকাল 8টায় খুলতে, প্রয়োজন 8টায় বন্ধ করতে হয়। সকাল 8টায়। জেনারেল ডায়েরি কার দায়িত্বে থাকে? থানার অফিসার আমার ইনচার্জ। অফিসের ইনচার্জের দায়িত্বে থাকে স্যার। যাক। জনসাধারণের সাথে পুলিশের কিরূপ সম্পর্ক হওয়া উচিত বলে মনে করেন? কত? পিআরবি প্রবিধান 33 স্যার। সরকারের নীতির সমালোচনা করা যাবে না। কত পিআরবি? 108 ধারা স্যার। কোন ধরনের অপরাধটি, কোন ধরনের অপরাধে উভয় পুলিশ সদস্য শাস্তি পাওয়ার যোগ্য, বা কোন অপরাধটির জন্য উভয় ব্যক্তি শাস্তি পাওয়ার যোগ্য, কোনটা? স্যার নারী ও শিশু নির্যাতন আইনে স্যার ঘোড়ার না ডিম। না 9-5। টাকা লেনদেন করলে, টাকা পয়সা লেনদেন টাকা করলে। ধার দেওয়া, ধার নেওয়া 109। ও ও, ও, স্যার, প্রবিধান 109। আচ্ছা, পুলিশ কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে? কত বলা আছে? পিএরপি 153 বিধিতে স্যার। 153 স্যার। কি কি ক্ষেত্রে? আসামি স্যার গ্রেপ্তার ক্ষেত্রে, বেআইনি সংস্থা শতরঞ্জের ক্ষেত্রে, উম, তারপরে আত্মরক্ষার আত্মরক্ষার ক্ষেত্রে। অধিকার প্রয়োগ ক্ষেত্রে স্যার। কেন এটা ঘোড়ার ডিম তোমার মুখস্থ নেই? তোমরা বই না পড়ো না কেন? ওই স্যার এবার আর গ্রেপ্তারের ক্ষেত্রে, বেআইনি সমাবেশের ক্ষেত্রে, আর ইয়ে ক্ষেত্রে স্যার 3 ধারা ক্ষেত্রে আছে স্যার। না? কোন কোন ধারা? 96 থেকে 106, 127, 28, আর হচ্ছে 46-3। যদি পারো পরীক্ষা দিয়ে চলে যাও, আমি কিন্তু তোমাদেরকে পরবর্তীতে পড়াবো না, তোমরা যতই পড়তে চাও। যারা মুখস্থ করতে পারবে না এগুলো পড়াবো না আমি। কারণ পরিস্থিতি এমন হয়, দেখা গেল কোনো কারণে তোমার বইটা নিয়ে ফেলছে, বা বলে রাখছে যে পুস্তক ব্যতীত, কি করবে তুমি? তুমি পুস্তক সহকারে যদি লিখতে পারো, পুস্তক ব্যতীতও তোমাকে লিখতে হবে। বুঝতে পারছো আমার কথা? জি বুঝতে পারছো? স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে করণীয় কি? কত পিআরবি? 154 স্যার। জাফর ইকবাল 56। কত পিআরবি? স্যার 154 স্যার, 154 বিধি স্যার। আগ্নেয়াস্ত্র ব্যবহারকালীন সময় 155, আর আগ্নেয়াস্ত্র 55, আর আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে 156। 156 এখন স্যার। যদি প্রশ্ন আসে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে এবং পরে করণীয় কি, তাহলে কত কত লিখবো? স্যার 154 এবং 156 লিখবো। বলে আবার 55 দিও না, ঠিক না আছে? স্যার। আচ্ছা, এই জিনিসগুলো আগে বোঝো। আচ্ছা, একজন এএসআই এর দায়িত্ব এবং কর্তব্য কোথায় বলা আছে? পিআরবি পিএরপি পিআরবি 207 217 স্যার। 207। কনস্টেবলের দায়িত্ব কর্তব্য কত? 208। 208 ধারা স্যার। অনেক খারাপ লোক দেখবা পুলিশ আইনে তেজ ধারা দিয়ে রাখছে আবার ওখানে, দেখবা। মানে এরা যে কি মনে করে। আচ্ছা, টেলিফোনে প্রাপ্ত সংবাদ কি এজাহার হিসেবে গণ্য করা যায়? স্যার জি স্যার, জয় স্যার। পিআরবি 443 পিআরবি না, এটা 241 যাবে না। ছ। শোনো শোনো, হওয়াতে টেলিফোনে উল্লেখ করা প্রাপ্ত স্যার। সংবাদ এজাহার হিসেবে গণ্য করার কোনো সুযোগ নাই। বন্ধ করার সুযোগ নেই স্যার। হ্যাঁ, 243 পিআরবিতে বলা আছে। তবে না, তবে নাই। তবে এরকম সংবাদ আসলে স্যার, না, সুযোগ নাই, এটা ওটা আর আসবেই না। যদি প্রশ্ন আসে যে টেলিফোনে প্রাপ্ত সংবাদ এজাহার হিসেবে গণ্য করার পদ্ধতি আলোচনা করুন, তখন তুমি দিতে পারো টেলিফোনে প্রাপ্ত সংবাদের বিষয়টি নোট করে একজন অফিসার দ্বারা সে সত্যতা যাচাই করার জন্য প্রেরণ করতে হবে। এরপর সে যদি বাদী না পায়, তারপর থানায় এসে নিজে অভিযোগ দায়ের করলে তারপর নিয়মিত মামলা রুজু হবে। বুঝতে পারছো? জি স্যার। স্যার আচ্ছা, আর একটা জিনিস তোমরা পড়ে রাখো, একটা মনে রাখবা যে একটা একটা এজাহারের ত্রুটিগুলো কি কি, এজাহারের কি কি ত্রুটি থাকে। যদি ঘটনাস্থল ঠিক না থাকে, মামলা নাম্বার না থাকে, বাদীর নাম না থাকে, বাদীর যদি পিতার নাম না থাকে, কিংবা ঠিকানা না থাকে, ঘটনার তারিখ ও সময় যদি না থাকে, তাহলে এজাহার ত্রুটি। বুঝতে পারছো? স্যার যে বিষয়গুলো স্যার এজাহারে
থাকে না সেই বিষয়গুলো কিন্তু উল্টায় কিন্তু দিব। তোমাদের তো এটা পড়া না, হঠাৎ করে যদি আসে, শোনো, দুষ্ট প্রকৃতির লোকের অভাব নাই। আজকে যে পরীক্ষা দিছে এটা সবগুলো ইন্সপেক্টরশিপের প্রশ্ন দিছে, এরা তো এরকম প্রস্তুতি নাই। স্যার সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কঠিন প্রশ্ন আজকের। না, এগুলো এরকম কঠিন না, এখন স্যার মনে করো ওরা জানে না বলে, জানে না বলে তা বাদ স্যার দাও। এজারের ত্রুটিটা স্যার 243 ত্রুটি হবে স্যার। সব 243। অন্য, থ্যাংক ইউ স্যার। তুমি যে ফাঁড়িতে কর্মরত আছো, অর্থাৎ তুমি যে থানায় কর্মরত আছো, অন্য কোনো এলাকার সংবাদ যদি পাওয়া যায়, অর্থাৎ অফিসার ইনচার্জ অন্য কোনো থানা এলাকার সংবাদ পেলে তার করণীয় কি? আমলযোগ্য অপরাধের সম্মুখীন করণীয় কি? 248 পিআরবিতে বলা আছে, তুমি যে থানার ওসি হিসেবে দায়িত্ব আছো, অন্য থানা এলাকার যদি সংবাদ আসে তুমি কি ব্যবস্থা নেবে বলছে। তুমি জিডিতে নোট দিয়ে ওই সংবাদদাতাকে যে থানা এলাকায় অপরাধ সংঘটিত হয়েছে সেখানে পাঠিয়ে দিবে এবং জিডিতে নোট করে রাখবে, তাতে বিশেষ বাহক মারফত বা জরুরি বাহক মানে একজন লোককে দিয়ে। যা হোক, এটা তোমাদের প্রশ্ন, তারপরে আলোচনা করলাম। হইচই বিজ্ঞাপন কাকে বলে? কেন হইচই বিজ্ঞাপন ইস্যু করা হয়? হইচই বিজ্ঞাপন কত? হইচই 250। বিজ্ঞাপন 250 স্যার। 250 স্যার। শোরগোল নোটিশ। হইচই বিজ্ঞাপনের অপর নাম কিন্তু শোরগোল নোটিশ সরকার নোটিশ, চিৎকার নোটিশ। বা চিৎকার, অর্থাৎ মানে বক্তব্যটা এরকম বলা আছে, একটা মানুষ বিপদে পড়লে যেভাবে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে, অনুরূপ ভাবে থানা এলাকায় কোনো আমলযোগ্য অপরাধ নিম্ন বর্ণিত অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট থানার অফিসার পার্শ্ববর্তী থানার সমূহে চিৎকার করে এই মালামাল উদ্ধার এবং আসামি গ্রেফতারের জন্য নোটিশ প্রেরণ করে। এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তল্লাশি বলতে কি বোঝেন? তল্লাশির আগে, তল্লাশির সময়, তল্লাশির পরে করণীয় কি? এটা কত পিআরবি? পিআরবি 280 স্যার। 280। 280। 280। আচ্ছা, এর সাথে সিআর যদি, কিন্তু যদি কখনো প্রশ্ন আসে যে তল্লাশির আগে, তল্লাশির সময়, তল্লাশির পরে করণীয় কি, তাহলে মনে করতে হবে এটা পিআরবি 280 প্রশ্ন। কিন্তু যদি আসে 280 যে স্যার। তল্লাশির পদ্ধতি আলোচনা করুন, তখন কিন্তু সিআরপিসির 102, 103 আসবে। বিষয়টাকে বুঝতে পারছো? জি স্যার, 102, 3। আর ক্লিয়ার স্যার, বুঝতে আর পেরেছি। যদি বলা যায় তল্লাশি কাকে বলে, বা তল্লাশি কাকে বলে, তল্লাশির আহ পদ্ধতি আলোচনা করুন, তাও কিন্তু 102, 3 এবং 280 আসবে। বুঝতে পারছো? জি স্যার। কারণ সাক্ষীর উপস্থিতি ছাড়া তল্লাশি করা আইনসিদ্ধ নয়। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, টিআই প্যারেড কাকে বলে? টিআই প্যারেড বা শনাক্তকরণ 282 মহড়া, পিআরবি 282। 282 ঠিক শনাক্তকরণ একদম। মহড়া অর্থাৎ, 282 দ্বারা স্যার পিআরবি। আচ্ছা, তো যদি প্রশ্ন আসে যে আহ শনাক্তকরণ মহড়ার পদ্ধতি আলোচনা করুন, তার মানে শনাক্তকরণ মহড়ার পদ্ধতি হলো, 282 শনাক্তকরণ স্যার। মহড়া আদালত কি জানি কারাগারে অনুষ্ঠিত হয়ে থাকে। সেক্ষেত্রে আসামি যদি থাকে একজন, তার সাথে আরো সেই রকম বয়সে সেরকম পোশাকের 10 জন মিলে তাকে একত্রিত করতে হবে। আর আসামির সংখ্যা যদি 2 বা ততোধিক থাকে, তাহলে 20 থেকে 30 জন। জি স্যার। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কোন পুলিশ অফিসার, অপমৃত্যুর ঘটনা, অপমৃত্যুর ঘটনা কি করছে? অপমৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত করা সম্ভব না হয়, তাহলে পুলিশ অফিসার কি দায়িত্ব পালন করবেন? কেস ডায়েরিতে স্যার লিপিত করে, কারণ লিপিত করে কেস ডায়েরিতে স্যার। কেস ডায়েরি না, দিতে হবে। এসসিডি দাখিল করবেন, এসসিডি, সাপ্লিমেন্টারি কেস ডায়েরি দাখিল করবেন। এসসিডি। অর্থাৎ পিআরবি 299-তে বলা আছে তিনি কেস ডায়েরি লিখলেও হবে, যে কেস ডায়েরি দাখিল করবেন। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি, বা অফিসার ইনচার্জের করণীয় কি? তাহলে এটা কোন ধারা দিয়ে শুরু করব আমরা এই প্রশ্নের উত্তর লেখা? 302 স্যার। 2 এর খ। 2 স্যার। পিআরবি 302 এর খ দিয়ে আমরা লেখা শুরু করবো, এই তো নাকি? জি স্যার। জি স্যার। বেওয়ারিশ লাশ, বেওয়ারিশ মৃতদেহ সৎকারের দায়িত্ব কার? স্যার পিআরবি 310 বিধিত উল্লেখ করা স্যার। আচ্ছা, যদি কখনো প্রশ্ন আসে যে
অশনাক্ত মৃতদেহ পেলে পুলিশের করণীয় কি? তাহলে কত স্যার লিখবো আমরা? 313 313 14 দ্বারা। 314 গুড। 314। মানে প্রস্তুতি নিয়ে রাখো। আমি মানুষের মতো আমি সুরতাল করব, ক্রাইম সিন করব, ঘোড়ার ডিম করব, কিচ্ছু না। প্রশ্নটা হলো 313 এবং 314। আচ্ছা, এরপরে আমরা আসি থানা হাজতে আসামি রাখার পূর্বে পুলিশ অফিসার অর্থাৎ ডিউটি অফিসারের করণীয় কি? পিআরবি কত? 328 স্যার। 328 বিধি স্যার। সুন্দর করে লাগবে। কি জান্নাতুল কিছু বলবা? না স্যার, কিছু বলবো আচ্ছা, না। হাতকড়া ব্যবহার পদ্ধতি আলোচনা করুন। কত পিআরবি? 330 স্যার। 330 স্যার। 330। স্যার, কোন ব্যক্তিকে হাতকড়া লাগানো যাবে, কোন ব্যক্তিকে হাতকড়া লাগানো যাবে না, কোথায় বলা আছে? 330 বলা স্যার। 330 ভিতরে আছে স্যার। মহিলা ও শিশুকে পড়ানো যাবে না। স্কোয়াড কমান্ডারের দায়িত্ব কর্তব্য কি? 703 দ্বারা পিআরবি স্যার। 703। 703 বিধি। 703। এখানে ওই স্কোয়াডে থাকা আসামি পলায়ন করলে বা আসামি মৃত্যুবরণ করলে বা ভ্রমণকালে আসামি পলায়ন করলে সবকিছু কিন্তু 703-এর মধ্যে উল্লেখ করা আছে, জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। এটা জি স্যার, অনেক নিজেরা ভালো করে দেখবা যখন ভ্রমণের কথা আসবে তোমাদের বই দেখ। এই একটাও যেন ভুল না হয়। সমস্যা কোথায় জানো? তোমরা ভালো রেজাল্ট করতে পারো না, কারণ আছে যদি মুখস্থ থাকে তখন তুমি শুধু ধারাটা দেখবে ঠিক আছে কিনা, বাকিগুলো লিখলে তুমি তাড়াতাড়ি লিখতে পারবা, কিন্তু দেখে দেখে লিখতে পারবা না, স্লো হয়ে যাবে, তখন তোমার এই উত্তর দেওয়া কঠিন। তোমরা সঠিক উত্তর দিছো কিন্তু সব লিখতে পারোনি, তার আগে সময় চলে গেছে। এই জন্য সবসময় মুখস্থ করতে হয়, মুখস্থ করলে তুমি লিখতে পারবা। বুঝতে পারছো? যাই হোক, আমরা আলোচনা করলাম। তো আগামীকাল আবার রাত 10টার সময় তোমাদের ক্লাস হবে। আগামীকালকে রাত 10টায়, ঠিক আছে? জি স্যার। সকালে আর কোনো ক্লাস হবে না, আগামীকালকে রাত 10টার সময় হবে। সবাই ভালো স্যার থাকো। স্যার সাজদুল্লাহ কথা বলছি স্যার, ওই সম্মানী স্যার পাঠাই দিস। কার সাথে? সাজদুল্লাহ আমাকে সাজদুল্লাহ কথা হয়েছে স্যার, পাঠাই দিস। হামিদুল। আচ্ছা, অসুবিধা নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। কারো কিছু বলার থাকলে বলতে পারো। কিছু বলার আছে? না স্যার, কিছু বলার নেই স্যার। আর সবাই সাবধানে থাকবা। আর পারতপক্ষে কখনোই এই গাইড বইয়ের মধ্যে তোমার কি জানি মূল বইয়ের সাথে কোনো গাইড, কোনো কাটা ছিঁড়া কোনো কিছু করবা না, নিয়ে যাবা না। আল্লাহ যদি চাকরি রাখে একবার না একবার প্রমোশন হবে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, কিন্তু যদি ধরা খাও খবর আছে। জান্নাতুল কিছু বলবা? জান্নাতুল রাজলক্ষ্মী না না স্যার, কিছু বলবো না। আর নাজমুল কিছু বলবা? মোবারক না স্যার, বলো না স্যার। আর এই এই যে আজকের প্রশ্নের মধ্যে একটা কথা স্যার জানতে চাই, যে স্বীকারোক্তি প্রত্যাহার এটার কোনো ধারা আছে স্যার? না, স্বীকারোক্তি প্রত্যাহারের কোনো ধারা নেই। স্বীকারোক্তি প্রত্যাহারের বিষয়টা হলো যে একজন ব্যক্তি জবানবন্দি দেওয়ার পর যে কোনো মুহূর্তে তার জবানবন্দি প্রত্যাহারের জন্য আবেদন করবেন, এই ধরনের আবেদনটাকে স্বীকারোক্তি প্রত্যাহার বলা হয়, বুঝতে পারছো? এটা কোনো ধারা নেই। জি স্যার, এতটুকু জানি স্যার, শুধু ধারা আছে কিনা এটা জানার লাগে। সব ক্ষেত্রে ধারা খুঁজতে হয় না, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শেষ করি। রাসেল, সবাই ভালো থাকো। আর স্যার, আমি ধন্যবাদ আবারও স্যার। বলছি, আসসালামু আলাইকুম স্যার। আমি যেগুলো সাজেশন দিলাম এগুলো মুখস্থ করার চিন্তা করো। কালকে আমরা সড়ক পরিবহন আইনে চলে যাব, আর তোমরা কিছু লিখে নিয়ে আসবা। আমি বলছিলাম কিন্তু যে কোনটা কোনটা আরো তোমাদের সাথে আলোচনা করতে হবে। অনেক ক্ষেত্রে একটা প্রশ্ন পেঁচাই দিলে তুমি যদি বুঝতে না পারো বিপদ। এই জন্য বই বইয়ের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, ঠিক আছে? তো ভালো থাকো, কালকে কথা হবে রাতে 10টার সময়। সকালে কোনো ক্লাস নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। জি, সালাম আলাইকুম।